আমার শৈশবটা কাটে খুব আনন্দেই। বাবা ছিল ঢাকা পলিটেকনিক্যালের প্রফেসর। আচ্ছা। তো আমি বলতে গেলে একেবারে আমি সোনার চামচ মুখে নিয়ে আমার জন্ম, কোয়ার্টারে আমার জন্মটা হয়। তো সেখান থেকে আমার পথ চলা শুরু। তো বাবা ছিল একেবারে সৎ একজন শিক্ষক। তো সেই ক্ষেত্রে আমাদের ফ্যামিলিটা খুবই আপনার কষ্টের ভিতর দিয়ে যাচ্ছিল। তো কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 2 ভাই 1 বোন। 2 ভাই 1 বোন। আপনি বড় সবার? না, আমি সবার ছোট। ছোট। তো সেই ক্ষেত্রে আমাদের দিনগুলো কাটছে খুব কষ্টে, যেহেতু বাবা একেবারে সৎ একজন শিক্ষক। তো সেই ক্ষেত্রে আমরা 3 ভাই বোন, আমাদের আর কি আপনার বলতে গেলে আমাদের যে চাহিদা সেটা উনি পারফেক্টলি ভাবে পূরণ করতে পারতেন না। তো এভাবে কাটতে কাটতে আমার জন্ম 87-তে, কিন্তু আপনার এসএসসিতে আমার 90-তে আমার জন্ম দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে আমার এসএসসি পরীক্ষা দিয়ে আমি 2005-এ মিরপুর জার্মান টেকনিক্যাল থেকে, তো সেখান থেকে আমার পথ চলা শুরু। তো বলতে গেলে এসএসসি যখন শেষ হয়, তো তখন আমি এক সাবজেক্টে ফেল করি। তো ফেল করার পরে আমার রেজাল্টটা বের হয় 2006-এ। তো 6-এ বের হওয়ার পরে আমি ঢাকা গেলে অ্যাপ্লাই করি। তো সেখানে ফরিদপুরে আমার হয় আর কি, অ্যাপ্লাই হয়ে আমি তো ফরিদপুরে যখন আমি ভর্তি হই, তখন আমি ফরিদপুরে আমার এক আত্মীয়র বাসায় থাকি। তো সেখানে 1 বছর থাকার পরে আমি সেখান থেকে 1 বছর পরে ফরিদপুর থেকে আমি রেফার্ড হয়ে আমি পলিটেকনিক্যালে আসি। আচ্ছা। তো পলিটেকনিক্যালে আসার পরে আমার ঢাকা পলিটেকনিক্যালে আমার আর কি শৈশব কৈশোর কোয়ার্টারে শুরু। তো সেখানে আবার যখন ফেরত আসি, সেখান থেকে আমি আসলে আমার জীবনটা অগোছালো হয়ে যায়। যখন আসার পরে আমি রাজনীতির সাথে আমি অ্যাড হই। রাজনীতির সাথে অ্যাড হওয়ার পরে এর দলে আমি অ্যাড হই। তো সেখান থেকে আসলে আমার রাজনীতি লাইফ শুরু। তো যেই জন্য আমার আসলে কোনো পড়ালেখার প্রতি কোনো মন ছিল না, জবের প্রতি কোনো টেনশন ছিল না। তো যেই জন্য আমার রেজাল্ট খারাপ হতে থাকে এবং আমি ধাপে ধাপে আমার 8ম সেমিস্টারে এসে আমি আবার ফেল করি। তো ফেল করার পরে সেখান থেকে আবার আমার আর কি 1 বছর পিছিয়ে যায়। তো আমি 2010-এ বের হওয়ার কথা, সেখানে আমি 2011-তে করি, বের হই। কিন্তু আমার সার্টিফিকেট আসে 2012-তে। তো আমি যখন জবে যাওয়ার পরে আমি দেখি যে আমার চারদিকে ফিল্ডটা আর কি অসৎভাবে তারা তাদের জীবনযাপন পরিচালনা করতেছে। তো আমি সর্বপ্রথম আমার লাইফ আরম্ভ করি হলো আপনার গ্রুপে। তো সেখানে যখন আমি ঢুকি, ফার্স্ট ঢোকার পরে আমার চাকরি জীবন আরম্ভ। সেখানে আমি 1 বছর কাটাই, কারণ আমি সেখানে স্টে করতে পারি না এই জন্য, কারণ সেখানে ওনারা আমাকে আর কি বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করে। তো চাপ প্রয়োগ করার পরে আমি সেখান থেকে ব্যাক করে আমি আপনার ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ঢুকি। তো ওইখানে আমি HBSc ইঞ্জিনিয়ারিং ওদের কন্ট্যাক্টে আমি ওইখানে জব আরম্ভ করি। তো ওনাদের ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে একটা ছিল, ওই কন্ট্যাক্ট ছিল সিউটিক্যালসে। যখন আমি জব করি, তো সেখানে আমি একেবারে হেল্পার হিসেবে ঢুকি। ডিপ্লোমা আমার RSC-তে এসি এবং ফিজের উপরে। তো হেল্পার হিসেবে যখন আমি সেখানে ঢুকি, তো আমার যে টেকনিশিয়ান উনি আর কি আমাকে বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ আরম্ভ করে। তো ওই টেকনিশিয়ান উনি হইল আপনার একেবারে বকলম, বলতে গেলে উনি 8 পাস করে আর পড়ালেখা করে নাই। তো ওনার লাইফটা আর কি সম্পূর্ণ এই প্র্যাকটিক্যাল লাইফের উপরে। তো টেকনিশিয়ান ভাই উনি আমাকে বলতেছে যে আপনি এটা করেন ওটা করেন।
তো আমি যখন কাজগুলি করতেছি তখন উনি আমার আর কি, যখন আমি কাজগুলি করব তখন আমার কাছ থেকে উনি এই আর কি টুলসটা উনি সরিয়ে ফেলে। যখন উনি সরিয়ে ফেলে তখন ওই টুলসটা আমি খুঁজে পাই না। তো না পাওয়ার কারণে উনি আমাকে ধমক দেওয়া আরম্ভ করে, হ্যাঁ তুমি আর কি মনোযোগ দাও না কাজে, মনোযোগ নাই তোমার, তো তুমি কি করো। তো সেই ক্ষেত্রে আমি তখন একটু ঘাবড়িয়ে যাই, কারণ আমি আর কি আপনার প্র্যাকটিক্যালি অনেক দুর্বল থাকি প্রথম অবস্থায়। কারণ আমাদের আর কি ঢাকা পলিটেকনিক্যালে প্র্যাকটিক্যালের দিক দিয়ে একেবারেই আর কি কোনো জোর দেয় না ওনারা থিওরিক্যালি ওনারা সম্পূর্ণ জোরটা দেয়। প্র্যাকটিক্যালি আমাদেরকে একেবারে অষ্টম সেমিস্টারের শেষে যখন আমরা আসি তখন হলো ওই প্র্যাকটিক্যালের উপরে একটু চাপ দেয়, তখন অ্যাসাইনমেন্ট থাকে। তো এই 2-3 মাসের অ্যাসাইনমেন্টে আমাদের ওইভাবে প্র্যাকটিক্যাল বোঝাও যায় না, ওইভাবে আমরা করতেও পারি না প্র্যাকটিক্যালটা। তো যে জন্য আপনার ওই অ্যাসাইনমেন্টে আমরা অনেক আর কি অনেক কষ্ট করেই এক প্রকার পাস করতে হয় আমাদেরকে। তো অনেক লো নাম্বার নিয়ে আমাদের পাসটা আসে, যেই জন্য আর কি আমরা খুব নাম্বারের দিক দিয়েও পিছিয়ে যাই, প্লাস আপনার পয়েন্টের দিক দিয়েও আমরা পিছিয়ে যাই। তো এই জন্য ওই টেকনিশিয়ান ভাই যখন আমাকে বকাবকি আরম্ভ করে, তো তখন আমি এক প্রকার ঘাবড়িয়ে যাই, কারণ আমি এই সম্বন্ধে একেবারে অজ্ঞ ছিলাম। তো এই বকাবকি যখন চলতে থাকে তখন ওইখান থেকে ওই SBS ইঞ্জিনিয়ারিংয়ের যিনি আর কি ইঞ্জিনিয়ার, উনি আমাকে ওইখান থেকে নিয়ে আমাকে শিফট করে হলো আপনার ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে। ওনাদের একটা ভিআরএ প্লান্ট বসায়, তো ওখানে আমি একজন ইঞ্জিনিয়ারের আন্ডারে থাকি। তো উনি আমাকে বলতেছে যে ভাই আপনি এইভাবে এসিটা ফিটিং করেন, আপনি এইভাবে এসিটা ফিটিং করেন। এটা বলার একটাই কারণ যে উনি আমার ব্যাকগ্রাউন্ড জানতে পারে যে আমি ডিপ্লোমা কমপ্লিট, তো সেই জন্য উনি আমাকে একটু সাপোর্ট দেওয়া আরম্ভ করে। তো এই সাপোর্টটা বেশি দিন আর থাকে না, কারণ আমি ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে যখন আমি ভিআরএফের প্ল্যানটা বসাতে যাই তখন ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের পিছন দিয়ে উঠতে হয়। তো উঠে আউটডোর ফিটিং করার পরে যখন আমি নামবো সেই সময় আমি আর কি কারেন্টে শক খাই। তো শক খাওয়ার পরে ওইখানে প্রায় আমি কারেন্টে ধরেই ছিল আমাকে প্রায় 15 থেকে 20 মিনিট, যে জন্য আমি আর কি একেবারে চলতেই পারি না, একেবারে ওই হুইল চেয়ারে বসে পড়ি। তো সেই জন্য তখনই সাথে সাথে ওনারা কারেন্ট অফ করে আমাকে ওইখান থেকে নিয়ে তারপর বেটার ট্রিটমেন্ট দেওয়ার পরে আমার বাবা এসে আমাকে ওই ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল থেকে নিয়ে ঢাকা মেডিকেলে নেয়। তো ঢাকা মেডিকেলে নেওয়ার পরে ওনারা বলতেছে যে আপনার ছেলেকে তো আর কি ভিতরে রক্ত পুরো জমাট হয়ে গেছে, আপনারা তাড়াতাড়ি করে ওর হাত পা ঘষা আরম্ভ করেন, যাতে রক্তটা যাতে আর কি সঞ্চালন হতে পারে। আর নাইলে তো আপনার ওই রক্তটা জমাট হয়ে যে কোনো সময় উনি আর কি স্ট্রোকের পর্যায়ে যেতে পারে, মারাও যেতে পারে। তো তখন আমার বাবা ঢাকা মেডিকেলে যায়, যে ওইখানে তাড়াতাড়ি আর কি আমাকে হাত পা আলিশ করা আরম্ভ করে। তো সেই ক্ষেত্রে ওইখানে এক্স-রে করা হয়। আমি এক রাত ছিলামও ঢাকা মেডিকেলে। আমাদের SBS ইঞ্জিনিয়ারিংয়ের যে মালিক উনি একবারও আসে নাই আমাকে দেখতে। তো যখন আমি এখান থেকে বাসায় আসি তখন আমি প্রায় 1 সপ্তাহের মতো পুরোপুরি আমি বেড রেস্ট, কারণ আমার শরীরে রক্তশূন্যতা দেখা দেয়, যে জন্য আমি আর সাহস করতে পারি না। তো ওইখান থেকে আমি আমার এক আঙ্কেলের অফিস থাকে, উনি গার্মেন্টস অ্যাক্সেসরিজের ব্যবসা করে। তো উনি বলল যে তাহলে তুমি যেহেতু এখন বেকারি আসো, আমার লোক দরকার, তুমি তাহলে এখানে আসো। তো গার্মেন্টস অ্যাক্সেসরিজে যখন আমি যাই তখন ওনার 2 জন থাকে আর কি অ্যাসিস্ট্যান্ট থাকে, শামীম ভাই আর কি বল্টু ভাই, বল্টু বলেই সবাই ডাকে আর কি।
দুইজন আমাকে আর কি অনেকভাবে হ্যারাসমেন্ট করছে যে ভাই আপনি এই বস্তাটা উঠান, ভাই আপনি আর কি অমুক জায়গায় যান, ভাই আপনি এটা করেন, ভাই আপনি ওটা করেন। কারণ ওনারা বুঝতে পারতো যে আমি শিক্ষিত, কারণ আমি যে পর্যায়ে শিক্ষিত ছিলাম তো সেই পর্যায়ে ওনারা নাই। ওনারা আপনার 8 পাস করেই পড়ালেখা শেষ করে, তো ওনাদের প্র্যাকটিক্যালটাই হলো মূলত বেশি ছিল, যেটা আমার ছিল না। তো আমি কম্পিউটারে ভালো নলেজ ছিল বিধায় ওনারা আমাকে আর কি হিংসা করতে এক পর্যায়ে। তো যখন আমি কাজ করতে আরম্ভ করি, যখন কম্পিউটারে কাজ করি বা ওনাদের সাথে যখন আমি কমিউনিকেশন করি, তো তখন ওনারা আমাকে বকাঝকা করে এক প্রকার হ্যারাসমেন্টে ফালাই দেয় যে আপনি এটা পারেন না, ওটা পারেন না, আপনি তো অ্যাক্সেসরিজের কিছুই চেনেন না। তো আমি ওইখান থেকে 6 মাস শো করতে পারি না, 6 মাসের কম সময় করে আমি ওইখান থেকে ব্যাক করি। তো ব্যাক করে চিন্তা করি যে আমি এখন কি করব, কারণ তখন আমার আর কি সাল ছিল 2014। তো ওই সালে আমি আর কি খুব ভেঙে পড়ি, হতাশ হয়ে পড়ি যে আমি এখনও আর কি কোনো জায়গায় জব পাচ্ছি না, কোনো জায়গায় আমার আর কি পারফরমেন্স আমি দেখাতে পারতেছি না। আমি যে এসির উপরে পড়ালেখা করছি সেটাতেও আমি জবে থাকতে পারতেছি না, কারণ এই টেকনিশিয়ানদের অত্যাচারে। তো তখন আমি আবার আয় করি এবং সোহাগ পরিবহনে আমি ঢুকি, ওনাদের বাস এসি প্লাস অফিসের এসিগুলি মেনটেন্যান্সের জন্য। তো ওখানে যাওয়ার পরে ওনারা প্রথম আমাকে খুব আর কি আদর আপ্যায়ন, যে হ্যাঁ আপনি আসছেন ভালো হয়েছে, আসেন বসেন আর কি আমার কাছ থেকে এই আপনার ডিড নিছে, সব কিছু নিছে। নেওয়ার পরে তো ওনাদের সাথে যখন আমি 1 মাস থাকি তখন আমি বুঝতে পারি যে ওনারা বেতনটা দেয় 1 মাস কাজ করার পরে, তার পরের মাস 28 তারিখে ওনারা হলো তাদের স্যালারিটা দেয় মূলত। তো এর জন্য ওনারা ওই আমাদেরকে খুব আদর আপ্যায়ন করতো, কিন্তু টাকা পয়সা দিয়ে না, এমনি মুখে মুখে যে হ্যাঁ আপনারা কাজ করেন, কাজ আগিয়ে যান, কাজ করলে আপনাদের জন্য ভালো আর কি। এইভাবে আর কি আমাদেরকে ওই মুখে মুখে যতটুকু ভালো ব্যবহার ততটুকু করতো, কিন্তু বেতনের ক্ষেত্রে দেখতাম যে আমরা এই মাসের স্যালারি তার পরের মাসে 28 তারিখে যেয়ে আমরা স্যালারিটাও পাচ্ছি না। তো সেই ক্ষেত্রেও একটু হ্যারাসমেন্ট হতে হয় যে হ্যাঁ 28 তারিখে হবে কি না এটা নিয়ে একটু কনফিউজ থাকি আমরা। তো সেখান থেকে আপনি 2-3 মাস করার পরে আমি ওইখান থেকেও শিফট করি, কারণ ওইখানে যেভাবে চলতেছিল এইভাবে চলতে গেলে আমার আসলে হচ্ছে না, কারণ আমার হাত খরচ হচ্ছে না। তারপর আমার ফ্যামিলিতে একটা আর কি ব্যাকআপ দিই আমি, ছোটোখাটো ব্যাকআপ, তো সেটাও হচ্ছে না। তো সেজন্য এখান থেকে শিফট করে আমি ঢুকি হইলো আমার আব্বার চাচতো ভাই। তো ওনার ওয়ার্কশপে যখন আমি ঢুকি তখন উনি আমার সাথে প্রথম খুব ভালো ব্যবহার করতেন। হ্যাঁ তুমি খাইছো কি না, দুপুরে লাঞ্চ করছো কি না, তারপর সকালবেলা খাইয়া আসছো কি না, তারপর আর কি এইভাবে উনি আমার সাথে ভালো ব্যবহার করতে থাকেন। তো তখন উনি আমার উপর এক প্রকার চাপ প্রয়োগ আরম্ভ করে যে হ্যাঁ সার্ভিসিং করে আসি, প্রায় সকাল 8টার দিকে বের হই, আস্তে আস্তে আপনার বিকাল বাজে। তো দুপুরে খাবারটাও আমার হয় না। তো আমি যখন বিকালবেলা আসি তখন সে বলে যে আরেকটা এসি আছে সার্ভিসিং, তুমি ওখানে যাও। তো আমি যখন এখানে যাই তো বলি যে কাকা দুপুরে তো খাবো, তো খাবারের টাকাটা তো নাই। তো বলে যে হ্যাঁ তুমি এখান থেকে ওই যা বকশিস পাবা ওইটা নিয়েই তুমি খাওয়া দাওয়া করো। তো আমি বিকেলবেলা যখন বের হই এসির কাজ করতে, তো দেখা যায় যে একটা এসির কাজ করতে যে উনি ফোন দিয়ে আরেকটা এসির কাজ দেয়। তো দেওয়ার পরে আমার আসতে আসতে সময় লাগে প্রায় রাত 9টা 10টা।
তো এত সময়ের ভিতরে আমি সকাল থেকে না খাওয়া, এর মধ্যে আমি টুকটাক আমার পকেটে যা টাকা থাকে সেটা দিয়েই আমি টুকটাক বিস্কুট, তারপর চানাচুর, মুড়ি ভাজা আর কি, আপনার পরোটা, যখন যেটা পারি তখন টুকটাক খেয়ে নেই আমি। কারণ আমারও তো যান বাঁচাতে হবে, কারণ আমি কাজ করে শুধু ওনাকেই আমি স্বাবলম্বী করব। তো আমার শরীর যদি না চলে, আমি সেই ক্ষেত্রে আমি আপনার ওনার কাজ তো উঠাইতে পারবো না। আর আমি যদি অচল হয়ে যাই বা আমি যদি অসুস্থ হয়ে যাই, সেক্ষেত্রে আমার বাবা মা এটার হ্যারাসমেন্ট এতে হবে। তো এর জন্য আমি আসলে ওইখানে থাকি, প্রায় রমজান মাসটা ওইখানে আমি থাকি। তো রমজান মাস থাকার পরে দেখি যে আমি খুব দুর্বল হয়ে গেছি, কারণ উনি ঠিকমতো দুপুরের খাবার দিত না। বিকালবেলা দেখা যেত যে নাস্তা একসময় পাইতাম, একসময় পাইতাম না। আবার কাস্টমারের বাসায় গেলে ওনারা আমাদেরকে বকশিশ দিত। আবার অনেক কাস্টমার দেখা যেত যে রাফ ব্যবহার করতো, খারাপ ব্যবহার করতো, যে হ্যাঁ আপনারা আসছেন, আপনারা আমাদের আশায় যখন কাজ করবেন তখন পানি ফেলাইতে পারবেন না, তখন আপনি এই খুব সাবধানে কাজ করতে হবে। তো আমরা এইসব মেনটেন করি, আসলে খুব সাবধানে কাজটা করি, যাতে কাস্টমার আমাদের প্রতি কষ্ট না পায় বা আমাদের ব্যবহার দেখে কাস্টমার আমাদেরকে আর কি পরবর্তীতে যাতে না ডাকে, এরকম ব্যবহার আমরা করি না যে কাস্টমার আমাদেরকে ডাকবে না। আমরা ওইভাবে আর কি যতটুক ভালো ব্যবহার করার দরকার ততটুক ভালো ব্যবহারই আমরা তাদের সাথে করি। তারপরও কাস্টমাররা আর কি, কাস্টমারদের মন আমরা পাই না, কারণ ওনারা আর কি ওনাদের কথাই একটা থাকে যে হ্যাঁ আপনারা কাজ করবেন, ঠিক আছে আর কি আসেন, এসির কাজ করবেন, আপনারা সব যন্ত্রপাতি তারপর আপনার কাপড় টাপড় নিয়ে তারপর আসবেন। কিন্তু আমরা যন্ত্রপাতি নেই ঠিক আছে, কিন্তু আমাদের ওই কাপড় তারপর হুইল পাউডার এগুলি দেখা যায় কাস্টমারের বাসায় যেই আমাদের ব্যবহার করতে হয়, চাইতে হয় কাস্টমারের কাছ থেকে যে ম্যাম আমাদের হুইল পাউডার নাই, হুইল পাউডার দিতে হবে, কাপড় নাই, কাপড় দিতে হবে। তো যখন বলি তো তখন ওই কাস্টমাররা বলে যে হ্যাঁ তোমরা কি ওই হুইল পাউডার তারপর কাপড় কি আনতে পারো না? ওইটা তো আমরা বলতে পারি না যে ম্যাম আমাদেরকে তো মালিকই দেয় না, তো আমরা কিভাবে সেটা ইউজ করব। তো তখন ওই কাস্টমারের কাছ থেকে আমাদের আর কি এক প্রকার আর কি বকা ঢকা শুনে আমাদের মন মেজাজ খারাপ হয়ে থাকে সব সময়, কারণ আমরা 2 টাকা পাওয়ার জন্য আমরা এত কষ্ট করি, তারপরও কাস্টমারের মন আমরা। তো যখন আমি আবার আপনি সন্ধ্যার দিকে যখন ফিরে আসি ওয়ার্কশপে, তো তখন আমার যে চাচা, তো ওনার মুখ থেকেও দেখি যে খারাপ ব্যবহার। তখন আর কি খুব খারাপ লাগতো যে এত কাজ করে দিতাম আর কি, এত সারা দিন ভরে কাজ করে এসে চাচার কাছে টাকা দিতাম, কাজ বুঝিয়ে তখন কি দিতাম। আপনি রাজনীতি থেকে একদম বাইরে? হ্যাঁ, তখন আমি রাজনীতি থেকে একেবারে বাইরে। আচ্ছা, তারপর খারাপ লাগতো? হ্যাঁ, তো আমার কাছে খুব খারাপ লাগতো বিষয়টা। তো এইভাবে যখন চলতে থাকতো, তো ওই দেখতাম যে চাচার ওয়ার্কশপে ওনার যে ছেলেরা থাকতো তাদের সাথেও খুব রাফ ব্যবহার করতো। সকালবেলা এসেই চিল্লাচিল্লি করতো, হ্যাঁ তোরা কি করস, কি কাজ পারস, এই সেই আর কি। ও চাচার সকালবেলা এসেই যখন চিল্লাচিল্লি করতো তখন দেখা যেত যে কারোরই মন মেজাজ ভালো থাকতো না। একজাক্টলি আমারও মন মেজাজ একেবারেই বিগড়ে যেত যে আমি আর কি একটা শিক্ষিত এডুকেটেড পারসন আসছি চাচার কাছে, তো চাচা আমার সাথে এরকম রাফ ব্যবহার করতেছে। তো যখন রাফ ব্যবহার করতো তো তখন কিছু বলতাম না, কারণ হয়তো বললেই বলতো যে জাগা তুই তো কাজ পারস না, তুই চলে যা, এই সে। তো আমার ইচ্ছা ছিল যে আমি ওইখানে থাকবো, যে আমার কাজটা, আমি যে এসির লাইনে যে পড়ালেখা করছি, এসির লাইনে আমি কাজ শিখে তারপরে আমি আপনার ইঞ্জিনিয়ার হব, এসির ইঞ্জিনিয়ার হব। তো এরকম একটা আমার প্রতিজ্ঞা থাকে যে আমি যেভাবেই হোক আমি কাজ শিখব। তো 2014-তে যখন ওনার এখানে আমি আর কি কাজ করতে থাকি, তো কাজ করার এক পর্যায়ে
তো দেখি যে ওনার চিল্লে আমি আর দিতে পারতেছি না, কারণ আমার পক্ষে আর সহ্য হচ্ছে না। কারণ উনি যেইভাবে চিল্লাচিল্লি করে, আর আমি একটা কাজ পারলেও বলে যে হ্যাঁ তুই তো কাজই পারোস না, ডিপ্লোমা পাস করছিস, কি আর কি করে তুই খাবি, মানে ভ্যালু দেয় না কোনো। না কোনো ভ্যালু নাই আর কি। আমি যে আপনার ভ্যাকুয়াম করি, কম্প্রেসর যখন আপনার কেটে যখন কম্প্রেসর সরানো হয়, আরেকটা নতুন কম্প্রেসর এনে আগানো হয়, ফিটিং করা হয়, তখন ভ্যাকুয়াম করতে হয়, তারপর লিক চেক করতে হয়। তো এগুলি যখন করি তখন উনি আইসে একটা ধমক দেয়, হ্যাঁ তুই তো ওইসব পারস না, তুই কেমনে করবি। তো তখন আর কি একটু ভয়ে ভয়ে থাকতাম যে আসলেই তো এই কাজটা তো আমি পারি না। তো দেখতাম যে আরেকজন ছোট একটা ছেলে এসে সে কাজটা করে দিচ্ছে। তো এদিক দিয়ে আসলে নিজেকে খুব ছোট মনে হতো, তো ইগোতেও লাগতো যে ডিপ্লোমা পাশ করলাম, পাশ করার পরে আমি এখন একটা হেল্পার পোস্টে ঢুকছি, এখানেও আমি কোনো ভ্যালু পাচ্ছি না, কারণ কাজের দিক দিয়ে আমি একেবারেই লো। কারণ প্র্যাকটিক্যালের দিক দিয়ে আমার ওরকম কোনো প্র্যাকটিক্যাল জানাও নাই যে আমি কাজ করব বা কাজ উঠাইয়া দিব। কিন্তু ওই যেসব টেকনিশিয়ানদের সাথে যাইতাম আমি, ওরা ছিল অশিক্ষিত, কিন্তু ওরা যে কাজটা পারতো আমি সেই কাজটাও পারতাম না। তো এর জন্য আমার কাছে খুব ইগোতে লাগতো যে আমি কি করতেছি, ডিপ্লোমা পাস করলাম কিন্তু আমি কাজ করতে পারি না। তো এভাবে অনেক দিন কেটে যায় চাচার দোকানে। তো এর ভিতরে আবার বাবাকে খুব প্রেশার দিই যে আমাকে পিএসসিতে ভর্তি করেন, পিএসসিতে ভর্তি করলে হয়তো আমি পিএসসি পাস করার পরে ভালো একটা জব পাবো, এই আশায় তখন বাবাকে খুব প্রেশার দেওয়া আরম্ভ করলাম। তো বাবাও রিটায়ার্ডের পুরা শেষ পর্যায়ে, তো বাবাও আর কি এক পর্যায়ে রাজনীতিক খুব প্রেশারে আছে, চাপের মধ্যে। তো তখন ওই এদিক দিয়ে আবার আমি আর কি আমার বড় ভাই বড় বোন ওনারাও পড়ালেখা করতেছে, ওনারা বিএসসির শেষ দিকে। তা আমি বাবাকে প্রচুর প্রেশার ক্রিয়েট করি যে বাবা যেভাবেই হোক আমাকে আপনি বিএসসিতে ভর্তি করান, নাহলে তো আমার আর কি আমি ভালো একটা জব পাচ্ছি না। তো বাবা বলতেছে হ্যাঁ তুই তো চাচার ওইখানে যে ঠিক মতো কাজই করতে পারস না। তো আমার কাছে তখনও খারাপ লাগতো যে বাবা আর কি, বাবা তো জানে যে আমি আর ডিপ্লোমা যারা পাশ করে তারা প্র্যাকটিক্যালি অতটা জানে না, কারণ তাদের থিওরিক্যাল নলেজ থাকে, জ্ঞান থাকে, কিন্তু প্র্যাকটিক্যাল জ্ঞান তাদের একেবারেই থাকে না। তো ওইখানে আপনার বাবাও আমাকে অনেক প্রকার টর্চারিং আরম্ভ করে, হ্যাঁ তুই বিএসসি করে কি করবি, বিএসসি তো অনেক পড়ালেখা আর কি, ইংলিশে অনেক পড়তে হয়, বিএসসিটা তো সম্পূর্ণ ইংলিশের উপরে। তো বাবাও আমাকে ইনসাল্ট করা আরম্ভ করে। তো সেই ক্ষেত্রে আমিও আর কি হতাশ হয়ে এক পর্যায়ে চাচার ওইখানেই থাকি অনেক দিন, একটু কষ্ট করে দাঁতে দাঁত লাগিয়ে। তো দেখি আমি আসলে কাজটা করতে পারি কিনা। তো দেখি যে ওইখানে একেবারেই সম্ভব হয়ে ওঠে না। ওইখানে যে ছোট ছোট ছেলেরা থাকে ওরাও চাচার প্রতি খুব ক্ষিপ্ত হয়ে যায় এক পর্যায়ে, যে কারণ সকালবেলা আসলেই চিল্লাচিল্লি, হ্যাঁ তুই এটা পারস না, তুই এটা পারস না, তুই কাজ করতে পারস না, তো কাজ করবি কীভাবে। তো যে টেকনিশিয়ান থাকে উনিও এক প্রকার আর কি আমার চাচার উপরে ফেড আপ হয়ে যায়, কারণ আমি আপনাকে কাজ করে টাকা আইনা দিতেছি, আপনি আর কি আমি আর্ন করে আইনা দিতেছি, আর আপনি বলতেছেন আমি কাজ জানি না, কাজ পারি না, তাইলে আমি কাজ করে আনতেছি এভাবে, আপনাকে আমি টাকা দিচ্ছি এভাবে। তো কাকা বলে হ্যাঁ তোর জন্য আমার ওই আমি আর কি, আমার কাকা আবার সার্ভিস পয়েন্টের উনি থাকে আর কি, অ্যাংলিস্টেড থাকে। তো উনি বলতেছে হ্যাঁ তোদের জন্য আমার সিঙ্গারের ওই অনেকগুলি শোরুম আমার ছেড়েই তো হইতেছে, কারণ ওই সব জায়গায় কাজ উঠাইতে পারতেছে না, আর তোরাও ঠিক মতো কাজ করস না। কারণ আসলে এইখানে একটা কথা আমি বলে রাখি, সেটা হলো একটা ওয়ার্কশপে মালিকরা চায় যে 3-4 জন আর কি, যেখানে আপনি টেকনিশিয়ান দরকার 10 জন, সেখানে ওনারা অনলি 2 জন টেকনিশিয়ান দিয়ে 2 জন হেল্পার দিয়ে পুরা 10 জনের কাজ উঠানোর জন্য প্রেশার ক্রিয়েট করে। তো সেই ক্ষেত্রে 2 জনের দ্বারা তো আর 10 জনের কাজ উঠানো সম্ভব না।
তো সেজন্য ওই ওনাদের সাথে আচারও একটা ঝগড়া হয়, প্রতিদিনই এই ঝগড়াটা হয়। তো এই ঝগড়াগুলি আমি নিতে পারতাম না, কারণ আমি মানসিকভাবে অসুস্থ হয়ে গিয়েছিলাম। কারণ আমি একেবারে ফেড আপ হয়ে গেছিলাম যে যখনই যাই, সকালবেলা গেলেই চিল্লাচিল্লি, সকালবেলা গেলেই এটা তুই কাজ পারস না, তুই ডিপ্লোমা পাস করছস কীভাবে, তুই বলতো এটার নাম বলতো, ওইটার নাম বলতো। কিন্তু আমি যখন এটার নাম বলি, তখন বলে হ্যাঁ এটা তো এটা না, এটা তো ওইটা, এটা তো আর কি। আমি সঠিকটা বললেও উনি আমাকে ধমক দিয়ে বলে যে না এটা হয় নাই, হিউমিলিয়েট করা হলো। হ্যাঁ, ইভিলেট করা। তো সেই ক্ষেত্রে আমি আরও হতাশ হয়ে যাই যে আমি যা শিখলাম আর কি, থিওরিক্যাল অন্তত পক্ষে তো শিখছি, তো থিওরিক্যালও হয় না আমার। তো আমি আইসা রাত্রেবেলা আমি বই দেখি যে আসলে আমি যা চাচাকে বললাম সেটা ঠিক হয়েছে কিনা। তো দেখি যে হ্যাঁ, যেটা আমি বলছি সেটা ঠিক, কিন্তু ওনার সামনে যখন আমি বলি তখন উনি আমাকে 2টা ধমক দিয়ে বলে হ্যাঁ তুই তো ওই ঠিক করে নামটাও বলতে পারস না, তুই কিভাবে কাজ শিখবি। তো এইভাবে ওনার কাছ থেকে নেগলেক্টিং হতে হতে আর কি, অপমানিত হতে হতে, তো এক পর্যায়ে আমার ভিতরে রাগ এসে পড়ে, দূর আমি এখানে কাজ করবই না। তো এখান থেকে আমি 14 শেষের দিকে আমি কাজ ছেড়ে দিয়ে আমি আইসা পড়ি। তো আইসা পড়ার পরে বাবাকে এসআরকে আরম্ভ করি যে বাবা আপনি আমাকে বিএসসিতে ভর্তি করেন। তখন আমার বড় ভাই আর কি ইমিডিয়েটলি উনি বিয়ে করছেন, তো উনিও জব করেন না, উনিও পড়ালেখা করেন। তো এইভাবে বাবার আর কি 3 জনের খরচ চালানো এক প্রকার বাবার জন্য কষ্টকর। তো যখন বাবা দেখতেছে যে না আর কি আমি প্রেশার গেট করতেছি, তখন বাবা বলছে যে আচ্ছা তাহলে তোকে আমি এই একটা ভার্সিটিতে ভর্তি করে দেই, তুই এখানে পড়ালেখা কর। ওকে প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নেবার আগে আপনাদের সবার জন্য বলছি ঢাকা এফএম এর আরো একটি করতাম না। তো আমিও কষ্ট করে ওই দুপুরবেলা না খেয়ে ইউনিভার্সিটিতে আমি পড়ালেখা আরম্ভ করি। তো ফার্স্ট সেমিস্টার যায়, সেকেন্ড সেমিস্টার যায়, থার্ড সেমিস্টার। তো যখন দেখি যে আমারও টাকার দরকার, তখন আমি ওই ভার্সিটির পড়ালেখাটা আমি ষষ্ঠ সেমিস্টারে যে গ্যাপ দিই, যে আমার এখন একটা জব দরকার, জব না হলে আমি পারতেছি না। তো তখন আমারই ভার্সিটির এক বড় ভাই এর মাধ্যমে আমি একটা জব পাই। তো সেটা হলো উনি আপনার গুলশান 1-এ নাবানা টাওয়ারের 8 তলায় ইভোলিউশন টুলসে উনি আমার জন্য একটা জব দেখে। তো আমি ইভোলিউশন টুলসে যখন জব করি, সেটা 2015-র দিকে। তো ইভোলিউশন টুলসের যে মালিক ছিল, তো উনি খুব ভালো মানুষ ছিল এবং উনি আমাকে খুবই আদর করত। ওনার এখানে আমি যখন জব আরম্ভ করি ইভোলিউশন টুলসে, আর যে বড় ভাই আমাকে জবটা দেয় উনি ছিল হলো ইকুইপমেন্ট ক্লাসে। তো ইভোলিউশন টুলসের কাজ ছিল আড়ংয়ের প্রায় 150 ফ্রিজ, সেটা আমাকে মেনটেনেন্স করতে হইতো, সার্ভিস করতে হইতো, প্লাস ওইটা আর কি যে কোনো সমস্যা হইলে ওইটা আমাকে সমাধান করতে হতো। তো ওই কাজটা যখন আমি করতে থাকি, তখন আমার এদিকে পড়ালেখাটা গ্যাপ যায়, কারণ কাজের ফাঁকে আমি পড়ালেখা করতে পারি না, যে জন্য আমার পক্ষেও পড়ালেখাটা চালিয়ে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। তো তখন আমি কাজটাই প্রাধান্য দিই বেশি, তো কাজ করতে থাকি। তো এখানে আপনার ইন্ডিয়া থেকে ইঞ্জিনিয়াররা আসতো, তো ওনাদের সাথে আমাকে থাকতে হতো। আপনার ছিল ওনারা সাব কন্ট্রাক্টর, ফ্যাক্টরিতে আমাকে থাকতে হতো। তো ইনকিউবেশন রুমের আর কি একটা অর্ডার পায় ওনারা। তো ওই ইনকিউবেশন রুমের কাজ যখন করতে হইতো, একাধারে দেখা যেত যে শুক্রবার নাই, শনিবার নাই, আর কি কোনো ছুটি ছিল না সেখানে। তো আমাকে এক ধারসে 1 মাস 2 মাস এখানে থাকতে হইতো, কারণ ওই ইঞ্জিনিয়ারের সাথে যতদিন পর্যন্ত এই কাজটা শেষ না হবে ততদিন পর্যন্ত আমাকে ওই আড়ংয়েই থাকতে হবে। তো এইভাবে আমি ইনকিউবেশন রুমের কাজ শেষ করি, প্লাস কোল্ড স্টোরেজ রুমের কাজ শেষ করি, এবং ওনাদের যে 150 ফ্রিজের যে কাজটা পায়, তো ওগুলির বিভিন্ন জেলাতে
সাপ্লাই দেওয়া হয়েছে, তো ওইখানে আপনার নষ্ট হলে আমাদেরকে ফোন দিত। তো ওই কাজটা আমি একাই করতাম, আমি ছিলাম টেকনিশিয়ান, আমি হেল্পার, আমি ইঞ্জিনিয়ার, তো সব কিছু আমি। তো এইভাবে আমি ইভলিউশন টুলসে যখন কাজ করতে থাকি, একাধারে আমার বেতনের কোনো সমস্যা ছিল না। তো একটাই সমস্যা ছিল, সেটা হলো আমি কোনো ছুটি পাইতাম না, মন মতো আর কি কোথাও যাইতে পারতাম না, কোনো আত্মীয় স্বজনের বাসাও যাইতে পারতাম না। তো সেই ক্ষেত্রে আসলে আমিও একঘেয়েমি জীবনযাপন আরম্ভ করি। এদিক দিয়ে আবার দেখা যেত যে আমার যে বস ছিল, ইমিডিয়েটলি বস, উনি আমাকে ইঞ্জিনিয়ারিং কাজের পাশাপাশি দেখা যেত অ্যাকাউন্টিংয়ের কাজও উনি আমাকে করাইতো। ব্যাংকে যাইতে বলতো, ব্যাংকে যাও, ব্যাংকে যে এই টাকাটা জমা দাও, এখান থেকে 1 লাখ টাকা উঠে আনো, তারপর ওই প্রিমিয়ার ব্যাংকে যে আবার এই 1 লাখ টাকাটা জমা দাও, আবার ওই মতিঝিলে যাও। তারপর আবার এদিক দিয়ে আবার যখন ওই আড়ং থেকে ফোন আসতো যে অমুক জায়গায় যেমন বাড্ডায় ফ্রিজের কাজ আছে, যাইতে হবে, তখন আমি ওই ব্যাংকের টাকাটা জমা দিয়ে আসতে আসতে দেখা যেত যে আমার ওই দুপুরের লাঞ্চের সময় হয়ে যেত। তখনই আবার দৌড়ে চলে যেতে হইতো আমাকে ওই ফ্রিজের কাজে। তো এইভাবে আর কি আর কি এখানেও দেখি যে আমি দুপুরে আমার লাঞ্চ ঠিক মতো হইতোই না। দেখা যেত যে আমি কোনো সময় লাঞ্চ করতেছি 7টা-8টার দিকে, আবার কোনো সময় লাঞ্চ করতেছি আপনার এই বিকালবেলায়, আবার কোনো সময় লাঞ্চ করতেছি 10টা-11টার দিকে, আবার কোনো দিন লাঞ্চ করতেছি দুপুরবেলায়। হয়তো দুপুরবেলা আমার ভাগ্য জুটতো, একদিন জুটতো কিনা আমি বলতে পারি না, কারণ ওই আমাকে সারাদিনই পরিশ্রম আর কি ওই স্যারের ব্যক্তিগত কাজেই আমাকে যাইতে হইতো। দুপুরের খাওয়াটাও ঠিক মতো হতো না, তো আমার সেই ক্ষেত্রে আর কি গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে যায়। এইভাবে চলতে থাকে। তো আমি এদিকে আবার ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, তো এখানেও আমার চলতে থাকে। তো 8ম সেমিস্টার যখন আমি উঠি, তখন আর আমার কন্টিনিউ করা সম্ভব হয় না, কারণ এখানে আমার জবটা তখন আর্জেন্ট হয়ে পড়ে, কারণ আমার বাবা অলরেডি রিটায়ার্ড করে ফেলে। তো বাবা রিটায়ার্ড করে, বাবা এখান থেকে আর কি, আমরা ছিলাম হাতিরঝিলে পাশে কুনিপাড়া, তো সেখান থেকে বাবা মা ভাই বোন আর কি সবাই দেশের বাড়িতে শিফট করে। তা আমার পক্ষেও তখন দেখা যেত যে ঢাকা শহরে থাকাটা সম্ভব হতো না। তো যেহেতু জব ছিল, সেই জন্য আমি এই আর কি ঢাকা শহরে স্টে করতে পারি, কারণ জবের যে টাকাটা পাই সেটা দিয়ে আমি ভালোভাবেই চলতাম। আমি যখন ইভলিউশন টুলসে জব করি, তখন আমি এক্সট্রা আমার অনেক টাকায় আমি এখান থেকে হাতিয়ে নিছি, কারণ যদি এক্সট্রা আমি না হাতাতাম তাহলে হয়তো আমার ওই জীবনটায় আমি স্মুথলি চালাইতে পারতাম না। তো আমি দেখি যে আমার আশেপাশে যারা আছে সবাই আপনার এক্সট্রা টাকাটা প্রতি জোর দেয় বেশি। তো বেতন যা আছে আছে ওইটা তো থাকবেই, তুমি ধান্দা করো, তুমি আর কি এখান থেকে ওই কিনো আর কি। যখন কোনো পার্টস কিনতে দেওয়া হইতো, তখন দেখা যেত যে ওই পার্টসের উপরে আর কি, পার্টসের দাম হলো 5,000 টাকা, আমাকে বলা হইতো এই পার্টসের বিল করবা তুমি 11,000-12,000 টাকা। তো আমি বলতাম যে কেন? তো বললো যে এটা আমরা সবাই করি, তো তুমিও এই কাজটা করবা, আর যদি এই কাজটা না করো তাহলে দেখা যাবে যে মালিক তোমাকে বেতন হয়তো দেখা যায় এই মাসের বেতন সামনের মাসের 10 তারিখও দেয় না, 15 তারিখে চলে যায়। তো তুমি তো বেতন ঠিকমতো পাচ্ছ না, যেই জন্য তোমাকে এই অসৎ উপায় অবলম্বন করতেই হবে। আর যদি তুমি এই আর কি অসৎ পন্থা অবলম্বন না করো, তাহলে সেই ক্ষেত্রে তোমার ওই চলতে ফিরতে খুব কষ্ট হবে। তো আমিও চিন্তা করে দেখলাম যে আসলে কথা তো যা বলছে রাইট, কারণ আমাকে ওই 1 মাসের যে স্যালারি দেয় সেটা দিয়ে আমার হয় না, আবার দেশেও আমি টাকা পাঠাই।
তো সব মিলিয়ে আমার সম্ভব হয় না যে এই ঢাকা শহরে এই 10-15 হাজার টাকার ভিতরে থাকাটা আমার সম্ভব হয় না। মেস ভাড়া দিয়ে, তারপর আপনার খাবারের টাকা, তো যাতায়াত, সব কিছু এই 10-15 হাজার টাকার ভিতরে আমাকে ম্যানেজ করে চলতে হয়। তো এক্সট্রা ইনকাম যদি না করি তাহলে দেখা যায় যে এখানে আমি চলতেই পারবো না, ঢাকা শহরে থাকতেই পারবো না আমি। তো তখন ওই আমার যে বস থাকে ইঞ্জিনিয়ার, তো উনি বলতেছে যে গতকালকে আর কি আগামীকাল তোমার একটা কাজ আছে, ফ্রিজের সমস্যা, তুমি ওই ফ্রিজের সমস্যাটা দেখো কি সমস্যা। তো আমি গেলাম, যাওয়ার পরে ফ্রিজ দেখলাম, দেখার পরে বলতেছি যে ভাই এটা তো আপনার সব ঠিক আছে, কম্প্রেসরের যে ওভারলোড সেটা গেছে। তো সে আমাকে বললো যে কম্প্রেসরের ওভারলোড গেছে এটা তো স্যার আর জানে না, তুমি এক কাজ করো, ওই ওভারলোড প্রোটেক্টর যদি নষ্ট থাকে তাহলে কম্প্রেসর চলবে না, তো সেই ক্ষেত্রে স্যারকে তুমি বলো কম্প্রেসর নষ্ট হয়ে গেছে। তো আমি স্যারকে রিপোর্ট দিলাম যে স্যার কম্প্রেসর নষ্ট হয়ে গেছে। তো স্যার বললো যে কম্প্রেসরের দাম কত? তা আমি জানি কম্প্রেসরের দাম 5,000, নতুন কম্প্রেসরের দাম 5,000। তো আমি যখন বাইকে এসে বললাম, আমার যে ইঞ্জিনিয়ার বস ছিল ওনাকে যখন আমি আইসা বললাম যে ভাই কম্প্রেসর তো যায় নাই, তারপরও কম্প্রেসরটা আপনি বলছেন নষ্ট হয়ে গেছে, তো কম্প্রেসরের এখন কিনতে হবে স্যার বলছে। তো উনি বললো যে কম্প্রেসরের দাম কত? তো আমি বললাম নতুন কম্প্রেসরের দাম তো 5,000 টাকা। তো উনি বললো যে না, কম্প্রেসরের দাম 5,000 টাকা না, কম্প্রেসরের দাম হবে হলো 12,200 টাকা। আমি বললাম এত টাকা? কয় হ্যাঁ, কারণ এই এক্সট্রা টাকাটা তোমার আর আমার। তো আমি আর কি এক প্রকার চিন্তা করলাম যে কি বলে আর কি এত টাকা। তো আমি বললাম যে আচ্ছা ভাই আপনি যা করেন। তো উনি আমার সাথে গেল বাজারে। তো যাওয়ার পরে অভাবপুরে থেকে কম্প্রেসর কিনলাম। তো কম্প্রেসরের দোকান থেকে উনি বলল যে আপনি কম্প্রেসরের দাম 12,200 টাকা করেন আর কি, কম্প্রেসরের মূল্যটা উঠান। তো কম্প্রেসরের মূল্য যখন 12,200 টাকা উঠানো হলো, তো উনি এখান থেকে 12,200 টাকা ওনার পকেটে ঢুকালো, কিন্তু এখান থেকে আমাকে কোনো ভাগই উনি দিল না। তো এর জন্য আমার মনটাও খুব খারাপ হয়ে গেল যে আমি 2 নাম্বারই করতে চাই নাই, তারপরে উনি জোর করে 2 নাম্বারই করলো, আর এখান থেকে আমাকে 1 টাকাও দিল না। তো এই ক্ষেত্রে আমারও মনটা ভাঙতে আরম্ভ করলো যে আমি কি করলাম আর কি, আমি আমার দ্বারা মিথ্যা কথা বললাম স্যারকে, আর যে বেনিফিটটা পাচ্ছে সেটা ওই ইঞ্জিনিয়ার বড় ভাই এইতেছে, তো এখানে তো আমার কোনো বেনিফিট নেই। তো আমি এভাবে চলতে চলতে তো 2017, তো 17-র প্রথম দিকে আমি এই কোম্পানিতে আসি ইভলিউশন টুলসে। তো স্যার আমাকে একদিন বলল যে ফজর রাব্বি তুমি এক কাজ করো, তুমি যাও ইনকিউবেশন রুম সেট আপ হবে, তো এয়ারপোর্ট থেকে ইঞ্জিনিয়ারকে তুমি রিসিভ করে তুমি সরাসরি। তো আমি ইঞ্জিনিয়ার পারভেজ ভাইকে রিসিভ করলাম, ইন্ডিয়ান। তো ওনাকে রিসিভ করে আমি ফ্রিতে চলে গেলাম। ম্যানেজার স্যার ছিল, ম্যানেজার স্যার আমাকে বললো যে হ্যাঁ তোমরা গেস্ট রুমে থাকো, আরং ফ্যাক্টরির ভিতরে এই গেস্ট রুম আছে। তো এই গেস্ট রুমে আমরা উঠলাম রাত 10টার দিকে। তো গেস্ট রুমে ওঠার পরে ইঞ্জিনিয়ার ভাই বলতেছে, ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার, তো উনি বলতেছে ভাই কাজ আরম্ভ হবে কবে থেকে? তো আমি বললাম স্যার কাজ আরম্ভ হবে আর কি আগামীকাল সকাল 8:30 কি 9টা থেকে। তো উনি বললো আচ্ছা ওকে। তো যখন 9টা বাজলো তখন উনি রেডি হয়ে আমরা ফ্যাক্টরির ভিতরে ঢুকলাম। ঢুকার পরে ইনকিউবেশন রুমের কাজ আরম্ভ করব। তো এমন সময় উনি বলল যে ভাই আমাদের তো আর কি শ্রমিক লাগবে, শ্রমিক ছাড়া তো এগুলি সেট আপ করা সম্ভব না আমাদের। তো আমি ফোন দিলাম আমার যে ইঞ্জিনিয়ার বস তার কাছে যে ভাই এখন তো শ্রমিক লাগবে, কি করব আমি? তো ও বলল যে কয়জন লাগবে? আমি বললাম শ্রমিক আমার 2-3 জন হলেই হয়।
এর বেশি দরকার হয় না, কারণ ওরা হলো আর কি আমাদের সাথে হেল্প করবে, এর বেশি কিছু না। তো ও বলল যে আপনি 2-3 জনের জায়গায় আপনি উঠাবেন 8 জন, তো শ্রমিকের যে টাকাটা হয় ওইটা আপনার কাছে রাখবেন। তো আমি স্যারকে ফোন দিলাম, স্যারকে ফোন দিয়ে বললাম যে আমার শ্রমিক লাগবে 8 জন। তো স্যারও আমাকে বললো যে আচ্ছা শ্রমিক নেন। আজকে যে শ্রমিক ছিল ও তো আর কি ওনারা তো আপনার সকাল 8টা থেকে কাজ আরম্ভ করে 11টার ভিতরে কাজ শেষ করে ওরা চলে গেছে। তো এর জন্য আজকে আর বেশি লেট হয় নাই, কারণ আজকে শেষ কাজ ছিল। তো ওই অ্যাকাউন্টস অফিসার উনি বললো যে চলে গেছে, তো ওনার ফোন নাম্বার দেন। ফোন নাম্বার দিলাম শ্রমিকের, তো ফোন নাম্বার দেওয়ার পরে ফোন দিল, ফোন বন্ধ। তাই আমি বললাম ভাই আমরা আর কি ওনাদেরকে আমি আজকে ফুল পেমেন্ট করি নাই, অর্ধেক পেমেন্ট করছি। তো উনি বললো যে কত পেমেন্ট করলেন? আমি বললাম যে 500 টাকা ওনাদের রোজ, তো আমি 250 টাকা পেমেন্ট করছি। তো আচ্ছা ওকে। তো এইভাবে আমার 2 নাম্বারই আরম্ভ হয়। তো আমিও 2 নাম্বারই করতে থাকি। তো এই এক পর্যায়ে বাবাকে আবার প্রেশার দেওয়া আরম্ভ করি যে বাবা আমার করতে হবে। তো বাবাও পাত্রী দেখা আরম্ভ করে। তো বাবা পাত্রী যখন দেখতে থাকে, তো দেখতে দেখতে এক পর্যায়ে অনেক পাত্রী দেখা হয়। তো এক পর্যায়ে বাবার এক আত্মীয় ফরিদপুরে এক আত্মীয়র মেয়েকে দেখানো হয়। তো ওখানে আমার বিবাহ সম্পন্ন হয় 2017 জুলাইয়ের 28 তারিখে বিয়ে হয়। আমি বলুন টুলসেই তখন থাকি। তো তখন ওই স্যার আমাকে আর কি 10,000 টাকা দেয় গিফট হিসেবে, যে আমি তো উপস্থিত হতে পারবো না, তো তুমি এই টাকাটা খরচ করো। তো এখান এই বিয়ের পরে হঠাৎ করে স্যার একদিন বলতেছে যে আমাদের কন্ট্রাক্ট যেটা ছিল সেটা শেষ, তো সামনে আর কন্ট্রাক্ট পাবো না আমরা। তো ওই কোম্পানিও ছাইরা দেয় প্রায় 2018 জুনের দিকে কোম্পানি ছেড়ে দেয়। তো আমরাও সবাই বেকার, এদিকে আমি বিয়ে করলাম। তো আমারও অবস্থা খুব খারাপ, কারণ যে টাকা পয়সা ছিল আসলে 2 নাম্বারই টাকা 1 টাকাও আমার কাছে নাই, কারণ কোনো ব্যাংক ব্যালেন্স আমি করতে পারি নাই। কারণ এই সবগুলি টাকায় আর কি 2 নাম্বারই পথে আমি ইনকাম করছিলাম, আবার খরচও করছি 2 নাম্বারই পথেই। তো যে জন্য আর হয়ে ওঠে নাই। তো পরে আমি আপনার 2018 জুনের পরে আমি আরেকটা জায়গায় জব নেই, সেটা হলো আপনার অনলাইনের ওনারা ওই এসির কাজ নেয়, এসির সার্ভিসিংয়ের কাজ নেয়। তো ওইখানে আমি ঢুকি। তো ঢুকার পরে তো দেখি যে ওইখানেও আপনার অনিয়ম। তো অনিয়ম ছাড়া ওদের আর কোনো কাজ নেই। ওরা আর কি প্রথমে কাজে যাওয়ার আগেই বলে যে আপনি গ্যাস দিবেন। তো একটা এসিতে গ্যাস যদি নাও লাগে তাও বলে যে আপনি যেভাবেই হোক বুঝিয়ে শুনিয়ে গ্যাস দিবেন। তো এটা আমার বিবেকে লাগতো যে আমি গ্যাস লাগবে না, তারপরও এখানে আমার গ্যাস দিতে হবে। তো ওনারা বলতো যে আপনি আর কি গ্যাস, তা আমি বলতাম যে স্যার গ্যাস দিব কীভাবে? তো বলতো যে আপনি যখন ওই হোস পাইপটা মিটারের সাথে লাগাবেন, আর মিটারের থেকে একটা হোস পাইপ নিয়ে সিলিন্ডারে লাগাবেন, তো তখন সিলিন্ডার খুলবেন, খোলার পরে কিন্তু ওই মিটারের যে চাবি এটা খুলবেন না, না খুলে বলবেন যে হ্যাঁ স্যার গ্যাস দেওয়া হয়ে গেছে, ওকে। তো সার্ভিসিং করলেই এক প্রকার দেখা যেত যে আমাদের এসি ঠান্ডা হয়ে যেত, কারণ এসিতে যত ময়লা জমে, ময়লার কারণে আসলে ঠান্ডাটা আসে না আর কি, পর্যাপ্ত ঠান্ডাটা আসে না। তো সেই জন্য ওনারা ওই আমাকে ওই 2 নাম্বারই পদ দেখায় দিল। তো এটা আমার বিবেকে লাগা আরম্ভ করলো যে আমি এই কাস্টমারের গ্যাস লাগবে না, তারপরে আমি কাস্টমারকে বুঝিয়ে শুনে গ্যাস দেব, এটা আর আমার দ্বারা হয় না। তো আমি ওয়েজার অনলাইন ওই কোম্পানি থেকে আমি আসি হইল আপনার অনলাইন কোম্পানিতে। তো অনলাইন কোম্পানিতে যখন আমি আসি, তো এখানে দেখি একই ব্যাপার, যে ওনারাও বলতেছে যে আপনি কাস্টমারকে বুঝিয়ে শুনে খালি গ্যাস দিবেন, কারণ সার্ভিসিং আমরা করি হলো 500 টাকা করে, আর
500 টাকায় তো আমাদের হয় না, আপনাদের বেতন দিতে হয়, অফিস খরচ দিতে হয়, তো সব কিছু মিলিয়ে জিলিয়ে আমাদেরকে যদি চলতে হয় তাহলে এখানে আপনাকে 2 নাম্বারই পথ অবলম্বন করতেই হবে। তো এই ক্ষেত্রে আমার বিয়ে করার পরে আমার একটা বাচ্চা হয়। তো 2019-এর ফেব্রুয়ারির 6 তারিখ 19-এর ফেব্রুয়ারির 6 তারিখে আমার বাচ্চা হয়। তো বাচ্চা হওয়ার পরে ও দেখি এই যে ওই জন্ম হওয়ার সাথে সাথেই আপনার ও কানে শোনে না। তো এটা আমার কাছে খুব খারাপ লাগতো। আমি প্রথম বুঝতাম না যে ও কানে শুনতো না। তো ও যখন আপনার ছোট ছিল 2-3 মাস, তখনও কেউ বুঝতে পারে নাই যে ও কানে শুনতো না। তো ওর যখন একটু বয়স বাড়া আরম্ভ করলো, 5 মাস হইল, তো তখন আমার চাচাতো ভাইয়ের ওয়াইফ, তার ভাইগনার আবার সে প্রতিবন্ধী, তো সে দেখে বলতেছে যে ভাই আপনার তো ছেলে তো কানে শোনে না আর কি, ওর ভিতরে প্রতিবন্ধী একটা আছে আর কি, লক্ষণ আছে, প্রতিবন্ধী মতো আচরণ করতেছে, তো আপনি একটু তাড়াতাড়ি থেরাপিতে নেন। তো আমি থেরাপিতে নিলাম। থেরাপিতে নেওয়ার পরেও এখানে ট্রিটমেন্ট হলো। তো প্রতিবন্ধীর যে ভাব সেটা আস্তে আস্তে সিআরপিতে ওনাদের ব্যায়ামের ধারা ওইটা কাইটা আসে। কিন্তু আর কি ওর বয়স এখন আপনার 18 মাস, তো ও এখনও আপনার কানে শোনে না। তো এই জিনিসটা আমার ভিতরে খুব আড়া দেওয়া আরম্ভ করলো যে আসলে আমি যে খারাপ আর কি মানুষকে ঠকাইতাম, কাস্টমারকে ঠকাইয়া 2 নাম্বারি টাকা যে নিতাম, তো এই 2 নাম্বারি টাকা আমি আমার সন্তানকে খাওয়াইছি, আমার আর কি ওয়াইফকে খাওয়াইছি, এর জন্য হয়তো আল্লাহ তাআলা আমাকে একটা পরীক্ষা দিছে। তো এই বিবেক আর কি, এইটা আমার বিবেককে খুব দংশন করতো। তো সেই ক্ষেত্রে আমি অনেকটাই আপসেট হয়ে পড়ছিলাম যে আমি আর চাকরি করব না। তো বিয়ের পরে আমি চাকরি প্রায় 6-7 মাসের মতো আমি চাকরি ছাড়া ছিলাম। তারপর আমি এখন দেখি যে আর কি চাকরি ছাড়া থাকলে আমার বাবাও আপনার রিটায়ার্ড পারসন, উনিও কোনো জব করে না, ওনারও কোনো ইনকাম নাই, এদিক দিয়ে আমারও কোনো ইনকাম নাই, সব কিছু মিলিয়ে জিলে একটা অশান্তি আরম্ভ হয়। তো তারপরে আমি আপনার ঢাকায় আইসা পড়ি। ঢাকায় আইসা পড়ার পরে আবার এসির লাইনে ঢুকি, কারণ আমার এসির কাজটাই জানা আছে। তো এছাড়া তো আমার আর কোনো উপায় নেই। আর অন্য কোথাও যদি যাই, আমি সিভি ড্রপ করি, সেখানেও তারা বলে যে আপনি তো এসির লাইনে অভিজ্ঞ, আপনি তো অন্য কোনো সাবজেক্টে আপনি ঢুকতে পারবেন না। তো আমি আবার অনলাইনেই ঢুকি। তো ঢুকার পরে তো এখানে আমি এখন আছি, এখন আমি কর্মরত অবস্থায় আছি। আপনি গল্পটা কেন বললেন? এতক্ষণ আমি চুপ করে শুনছিলাম, আমি কোনো ইন্টারাপ্ট করি নাই। গল্পটা বলার কারণটা কি? আমার গল্পটা বলার একটাই কারণ, সেটা হলো যে আসলে আমরা যারা ডিপ্লোমা ক্যান্ডিডেট, যারা আমরা ইঞ্জিনিয়ার বলি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তো তারা থিওরিটিক্যাল অনেক ভালো জানে, কিন্তু প্র্যাকটিক্যাল তারা কিছুই জানে না। কিন্তু আপনার যারা অশিক্ষিত, যারা আপনার ওয়ার্কশপে কাজ করে, যারা ওয়ার্কশপের আইনে প্র্যাকটিক্যাল কাজ করে, তারা আমাদের থেকে অনেক ভালো জানে। তো সেই জানার কারণে তারা আমাদের সাথে খুব দুর্ব্যবহার করে, আমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। তো তারা বলে যে হ্যাঁ আপনারা তো কাজ জানেন না আর কি, আমাদেরকে এক প্রকার নেগলেক্টিং আরম্ভ করে। তো সেই জন্য সেই চেতনাবোধ থেকে আমার এই গল্পটা বলা আর কি, যে আমরা শিক্ষিত হয়েও আমরা তাদের কাছে জিম্মি এক প্রকার। কারণ তারা অশিক্ষিত ঠিক আছে আর কি, তারা যখন একটা কাস্টমারের বাসায় যায়, যখন একটা কাস্টমারকে বুঝায়, তখন ওই কাস্টমারটা তাদের কথাই মেনে নেয়, কারণ তারা আর কি অনেক সুন্দর করে সেটা উপস্থাপন করতে পারে। কিন্তু আমরা যখন সেই কাস্টমারের কাছে যাই, আমরা যখন মিথ্যাটাকে যখন গুছায়া বলতে পারি না, শিক্ষিত মানুষ যখন মিথ্যাটাকে গুছায়া বলতে পারি না, তখন কাস্টমাররা আমাদের কথা বিশ্বাস করে না। যে হ্যাঁ আপনারা বলেন যে ওই গ্যাস দরকার হয় না, কিন্তু আর কি আরেক দল আইসা বলে যে গ্যাস দরকার, গ্যাস লাগবে, গ্যাস ছাড়া আপনাদের এসি ঠান্ডা হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা দেখা যায় যে সেখানে কোনো দামি
পাই না, কাজ পাই না। তো এর জন্যে আমার এই গল্পটা বলা আর কি। আপনার যে রিয়েলাইজেশন মানে আপনার বাচ্চাকে নিয়ে, এটাও একটা অনেক বড় দিক এই গল্পের আমি মনে করি। সেটা যে কোনোভাবেই হোক না কেন, ইফ ইট ইস নন সায়েন্টিফিক ইট ইজ নন সায়েন্টিফিক, বাট হিউম্যান রিয়েলাইজেশন যে সবসময় সায়েন্টিফিক হয় তা না। উনি ধর্মীয় মানুষ এবং ধর্মীয় বোধ থেকে ওনার যে মূল্যায়নটা এসছে, আত্মোপলব্ধি এসছে, সেটা যদি মানব কল্যাণের জন্য হয় নিঃসন্দেহে সেটা প্রশংসনীয়। আপনি যে কারণে আজকে গল্পটা বলেছেন, এখানে গরমকাল সামনে, এসি রিপেয়ারিং করার অনেক ব্যাপার স্যাপার আছে, হয়তো অনেকেই সচেতন হবে, কিন্তু এটা আসলে আমার গল্পের মূল প্রেক্ষাপট না। গল্পের প্রেক্ষাপটটা হচ্ছে এরকম যে আমরা ছোট ছোট অনেক ধরনের অপরাধ করি, সেটা নিজের প্রয়োজনীয় হোক বা অপ্রয়োজনীয় হোক, শখের বশে হোক। এই ছোট ছোট অপরাধ থেকে আমাদেরকে বিরত থাকাটা খুব প্রয়োজন, কারণ ছোট ছোট ভুল একসময় মহা ভুলের জন্ম দেয়, ছোট ছোট অপরাধ একসময় মহা অপরাধের জন্ম দেয়। হয়তো ছোটতেই ওর যে উপলব্ধিটা হয়েছে সেটা কিন্তু একেবারে ফেলনা কিছু নয়। আমরা ছোটোখাটো কাজের মধ্য দিয়ে যখন যাই, এই ধরনের কাজ মনে হতে পারে যে না, আমার চেয়ে অনেক বড় বড় জন আছে যারা পুকুর চুরি করছে, এটা তো কোনো কিছুই না। ঠিক একইভাবে আপনি এটা চিন্তা করবেন যে এতটুকু বাদ দিলে আপনি হয়তো পুকুর চুরি পর্যায়ে যাননি, কারণ পুকুর চুরি পর্যায়ে কাজ করলে, পুকুর চুরি পর্যায়ে অপরাধ করলে সে অপরাধ থেকে বের হয়ে আসা খুব কঠিন। কিন্তু আপনি খুব ছোট পর্যায়ে অপরাধ করছেন, এই অপরাধটুকু না করলে হয়তো আপনার বাসার বাজারের 20 দিনের পরে আপনার হয়তো কারো কাছে হাত পাততে হবে, ধার করতে হবে, অথবা আপনার মেয়েকে হয়তো আপনি সেই স্কুলে পড়ানোর দরকার যে স্কুলে আপনি চেয়েছেন, সেখান থেকে হয়তো একটু বিলো গ্রেডের স্কুলে পড়াতে হবে। মানে জীবন থেমে থাকবে না, জীবন চলে যাবে। তার মানে অপরাধের ধরনটা ছোট, কিন্তু এটা ফেলে দিলে আপনি পুরোপুরি পিউরিফাই হতে পারেন। তার মানে কত বড় একটা চান্স। সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই সুযোগগুলো সবার নেওয়া উচিত। থ্যাংক ইউ সো মাচ, আপনি আসছেন এখানে। আপনার গল্পটা মনোযোগ দিয়ে শোনা খুব ধৈর্যের ব্যাপার। আমি জানি না কতজন লোকে শুনেছে।